নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত। আজকের আমাদের অনুষ্ঠানের শীর্ষক, গলা জলে দাঁড়িয়ে মোদিজি যা করলেন তা এক বিশুদ্ধ নৌটঙ্কি, 100% রাজনীতি। পৃথিবীর তিনিই একজন যিনি ওয়াটারপ্রুফ জ্যাকেট আর ট্রাউজার পরে জলে নামলেন, কিন্তু বেনি ভেজালেন না। পুণ্য স্নানে গিয়েছিলেন, আর তার এই পুণ্য স্নান নিয়ে গত বছর ধরে তিনি যাদের পুষছেন, কাউকে মাইনে দিয়ে, বোনাস দিয়ে, কাউকে জেলে না পুরে, কাউকে জেলে পুরে ফের জেল থেকে ছেড়ে দিয়ে, সেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রভুর গুণগান করতে নেমে পড়েছেন। হ্যাঁ, আমি মোদিজির কথা বলছি। এত বড় দুর্ঘটনা ঘটে গেল। রচনা ব্যানার্জি ছাড়া প্রত্যেক বিরোধী দলের নেতা, সাংসদ এই অব্যবস্থা নিয়ে সংসদে ক্ষোভে ফেটে পড়ছেন। জানতে চাইছেন কতজন মারা গেছে, কোন কোন রাজ্যের কতজন, যাদের লাশ পাওয়াই গেল না তারা কি হাওয়াতে মিলিয়ে গেলেন, উবে গেলেন? কেন লাশ তোলার জন্য পেলোডারের ব্যবহার করতে হলো? আনা হলো কেন পেলোডার? কেন লাশ যা পাওয়া গেছে তা আত্মীয় স্বজনকে দেবার আগে পোস্টমর্টেমটাও করা হলো না? শুনছেন কোনো কথা? না, তিনি একটা কথাও এ নিয়ে বলেননি। আগে হাজার কথা বলেছেন, পাতা জোড়া সহাস্য মুখের বিজ্ঞাপন ছাপা হয়েছে, মানুষ এসেছেন, মারা গেছেন, উনি এখন মৌন। হাসপাতালে সব লাশ নিয়ে যাওয়া হয়নি, বহু লাশ নাকি অন্য কোথাও চলে গেছে, পেলোডারে করে ট্রাকে চাপিয়ে অন্য কোথাও। কেবল হাসপাতালের গিনতি বলছে সেদিনের দুর্ঘটনাতে যাদেরকে মৃত অবস্থাতে হাসপাতালে আনা হয়েছিল তাদের সংখ্যা 79। হাসপাতালের তথ্য বলছে 79 জন মারা গেছেন। রাজ্য সরকার বলছে 30, 32, 33। মানে এক দুর্ঘটনা ঘটার পরে যে সরকার এখনো ঠিকই করতে পারেননি কতজন মারা গেছেন তা বলতে বা জানাতে রাজি নন, সেই সরকারের মাথা 5 ফেব্রুয়ারিকে পঞ্চমী শাহী স্নান বেছে নিলেন তার পুণ্য স্নানের জন্য। ওনার কাছে পাপ পুণ্য কিচ্ছু নেই, ধর্ম নেই, আধ্যাত্মিকতা নেই, শিক্ষাই নেই। যে কোনো উপলক্ষকে উনি ওনার গদি বাঁচানোর রাজনীতির কাজে লাগাতে চান, চেষ্টা করেন, অনেকটা সফল হন। নির্বাচনের শেষ দিন উনি চলে গেলেন হিমালয়ের গুহাতে একান্তে নির্জনে ধ্যান করবেন বলে। একান্তে ধ্যান। পাতা উল্টে দেখুন, ভারত তো বটেই, পৃথিবীর বহু ফটোগ্রাফার সেদিন সেখানে হাজির ছিলেন সেই ইভেন্টের ছবি তোলার জন্য। উনি ধ্যানে বসেছেন, সামনে 40খানা ক্যামেরাম্যান, তার সিকিউরিটি, সবকিছু। উনি ধ্যান করছেন গুহাতে একান্তে নির্জনে। উনি চেয়েছিলেন প্রচার হোক, হয়েছে। উনি 36টা ক্যামেরার সামনে বেনারসে গঙ্গা স্নান করে আরতি করলেন, প্রচার হলো। উনি কন্যাকুমারিকাতে গিয়ে শান্তিগোপালের মতো বিবেকানন্দ সেজে ধ্যানে বসলেন, সেও নির্জনতায়। 17টা ক্যামেরা ছিল, ভিডিও ক্যামেরা, ওনার প্রচারের জন্য। উনি মায়ের সঙ্গে দেখা করতে যাবেন নির্বাচনের দিনেই, ক্যামেরা প্রেসের সামনে মাকে একবার নয় 4-5 বার বারবার করে প্রণাম করলেন। আপকো মিলা, আচ্ছা ঠিক হ্যাঁ, আবার একবার প্রণাম। আপকো নেই মিলা, ঠিক হ্যাঁ, আর একবার প্রণাম। মাকে আশীর্বাদ করতে বললেন। একই অভিনয় চলছে। ভোটের দিনে প্রচার হলো, তিনি ভোট দিতে যাচ্ছেন 20 গাড়ির কনভয়ে, প্রচার চলছে। এবারে দিল্লির নির্বাচন উনি বেছে নিলেন সেই দিনটাকে, বসন্ত পঞ্চমী। অন্য কত ভিআইপিরা গেছেন উপরাষ্ট্রপতি, মন্ত্রী, শান্তি, সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। স্বাভাবিক, রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন, কিন্তু উনি তো উনি।
উনি যে পুণ্য স্নানে যাবেন সেই প্রচারের আলো সবটুকু উনি শুষে নেবেন, তিনি আর কেউ নন। কাজেই সঙ্গে নেই যোগীজি, যোগী আদিত্যনাথ। তিনি একলা, পরনে ওয়াটারপ্রুফ জ্যাকেট, ওয়াটারপ্রুফ ট্রাউজার, জলে নামলেন, মাথাটা জলের কাছে নিয়ে গেলেন, তারপরে উঠে এলেন। বেনিটুকুও না ভিজিয়ে উঠে এসেই নতুন জামা কাপড় পরে অগ্নি আরতি আর বিড়বিড় করে মন্ত্র প্রচার হলো সর্বত্র। প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়ার প্রভু ভক্তদের মুখে উল্লাস দেখে কে সবকা বলতি বন্ধ কর দিয়া, এই হলো ক্যাপশন। মোদি নে সবকা বলতি বন্ধ কর, মানে কি? কার বলতি? কে বলছিল? যার মানে হলো, মানে এই কথাটার মানে হলো সবার মুখের কথা নাকি উনি কেড়ে নিয়েছেন। মুখের খাবার তো কেড়েই নিয়েছেন, পেটের খাবার তো কেড়েই নিয়েছেন, এখন নাকি মুখের কথাও কেড়ে নিয়েছেন, এবং সেটা বড়াই করে বলা হচ্ছে সবকা বলতি বন্ধ কর দিয়া। দেশের প্রধানমন্ত্রী সবাইকে চুপ করিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর কৃতিত্ব। সবাই স্তম্ভিত। কেন? কোন রকমে চান করার এই ভাদ্দা, এই ফালতু ভিডিও দেখে বলতি বন্ধ হবে কেন আমাদের? আমাদের চিন্তা দেশের ক্রমশ ক্ষয়ে যাওয়া গণতন্ত্রের আবহ নিয়ে, আমাদের চিন্তা আগামী দিনে দেশের গণতান্ত্রিক কাঠামোর অস্তিত্ব নিয়ে। এক রাষ্ট্রে গণতন্ত্র আছে কি না কিভাবে বোঝা যায়? গণতন্ত্র আছে কি না কিভাবে বুঝবো আমরা? এমনিতে ফ্রিডম হাউস নামের একটা সংগঠন আছে, আরো কিছু কিছু সংগঠন আছে, ফ্রিডম হাউস তার মধ্যে অন্যতম, যারা পৃথিবীর দেশে দেশে গণতন্ত্র আছে কিনা তার একটা হিসেব দেন। তাদের হিসেবে এখনো পর্যন্ত 2023 সালের অক্টোবরে সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী ভারতকে অংশত মুক্ত, পার্শিয়াল ডেমোক্রেসি, সেই দেশের ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই মূল্যায়নের ভিত্তিগুলো কি, কিসের উপরে দাঁড়িয়ে এরকম এক সিদ্ধান্ত করা হলো? এক, রাজনৈতিক অধিকার, নির্বাচনগুলোর বৈধতা, রাজনৈতিক দলের কর্মসূচি, সামগ্রিক রাজনৈতিক পরিবেশ যার মধ্যে বিরোধী দলগুলোর অধিকারের উপরে বিধিনিষেধ, এইসব নিয়ে এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে যে সেগুলো বিপন্ন। দুই, নাগরিক স্বাধীনতা, প্রকাশনার স্বাধীনতা, যা আমি চাইছি তাই আমি ছাপাবো, মিডিয়ার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আচরণ, এইগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাংবাদিক এবং সাংবাদিক কর্মীদের বিরুদ্ধে যে হিংসার ঘটনাগুলো ঘটে চলেছে, নাগরিক সমাজ সংগঠনের উপরে যে বিধিনিষেধ নামানো হচ্ছে, সেগুলোরও উল্লেখ আছে এই রিপোর্টে। 3 নম্বর, আইন এবং প্রতিষ্ঠানগত কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনের শক্তি, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, উদ্বেগের কথা বলা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিনা বিচারে আটক, বিরোধীদের জেলে পোড়া, এসব বিষয়গুলো তাদের নজরে আছে। আর এই হিসেব মাথায় রেখে বলা হচ্ছে এটা একটা পার্শিয়াল ডেমোক্রেসি, অংশত গণতন্ত্র, এখনো পূর্ণ গণতন্ত্রে আমরা পা দিতে পারছি না। এই হিসেব দেখলে সত্যিই মনে হয় যে দেশের গণতন্ত্র বিপন্ন। ভারত নাকি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, মাদার অব ডেমোক্রেসি, একটা শক্তিশালী সাংবিধানিক কাঠামো ধারণ করে যা সমতা, ন্যায় বিচার এবং প্রতিনিধিত্বের নীতিগুলোকে পালন করে বলে বড়াই করে। আমরা বড়াই করি সেটা নিয়ে, আমরা বলি জোর গলায় ভারত নাকি মাদার অব ডেমোক্রেসি। কিন্তু এর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রায় সবকটা উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেছে, তাদের কার্যকারিতা হারাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে রাজনৈতিক মেরুকরণ, প্রতিষ্ঠানগত ক্ষয়, সামাজিক অর্থনৈতিক বৈষম্য এবং মুক্ত মত প্রকাশের উপরে লাগাতার হুমকি। প্রথম বিষয় হলো রাজনৈতিক মেরুকরণ আর সংখ্যাগরিষ্ঠতাবাদ। হয় তুমি আমার পক্ষে, নয় তুমি বিরোধী, মধ্যিখানে কেউ থাকতে পারবে না। এবং সংখ্যাগরিষ্ঠতাবাদ, আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, অতএব আমরা যা খুশি তাই করব। এক, ভারতের গণতন্ত্র ধর্ম, জাতপাত, আদর্শের ভিত্তিতে মেরুকরণের বিরুদ্ধে সেই কবে থেকে একটা লাগাতার লড়াই চলেছে, স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও এই লড়াই চলেছে যে আমরা মেরুকরণ হতে দেব না আমাদের সমাজকে। ওনারা মেরুকরণ করছেন, সংখ্যাগরিষ্ঠতাবাদী, মেজরিটেরিয়ানিজম, সেই রাজনীতির উঠে আসছে এখন।
সংখ্যালঘুদের কণ্ঠকে প্রান্তিক করা হয়েছে। কোনো বিষয়ে ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া কেবল দুর্বল হয়নি, কোনো কোনো ক্ষেত্রে স্তব্ধ হয়ে গেছে। এই যে ওয়াকফ বিল আনা হচ্ছে, কথাই বলতে চাইছেন না। সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল, সেখানে বলা হচ্ছে আমরা এই সংশোধনী চাই, বিরোধীদের কথাই শোনা হচ্ছে না। সংশোধনী নিয়ে আলোচনা তো হোক, সেটাই হচ্ছে না। 2, সাম্প্রদায়িক হিংসা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব, আমাদের হিসেব নয়, হোম মিনিস্ট্রি বলছে 2017 থেকে 22 সালের মধ্যে 3325টা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, দাঙ্গার ঘটনা। 2020 সালে দিল্লির দাঙ্গা, 2023 সালে মণিপুর দাঙ্গা স্পষ্ট বুঝিয়ে দেয় পরিচয় ভিত্তিক বিভাজনগুলো, আইডেন্টিটি ডিফারেন্স শাসন ব্যবস্থাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেছে, অস্থিতিশীল। বারবার তার প্রমাণ আমরা পাচ্ছি। সমানে গন্ডগোল হচ্ছে, থেকে থেকে গন্ডগোল হচ্ছে। 3, ধর্মনিরপেক্ষতার পিছু হটা। ধর্মনিরপেক্ষতা এখন এক হাস্যকর শব্দ হয়ে দাঁড়িয়েছে। সেকুলার কথাটা যেন একটা মজার শব্দ। 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ যা মুসলিমদের বাদ দেওয়ার জন্যই আনা হয়েছিল, আর তা হিন্দু জাতীয়তাবাদের এজেন্ডাকে সামনে রেখেই কার্যকর করার চেষ্টা চলছে, যা সমাজের বিভাজন তাকে আরো গভীর করছে। দ্বিতীয় বিষয় আরো গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানগত ক্ষয়, মানে ইনস্টিটিউশনাল ক্রাইসিস। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান আজ আক্রান্ত। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, তদন্ত সংস্থা, কারা চালাচ্ছে? আরএসএস বিজেপির নির্দেশ মতো চলছে। বিরোধী দলের প্রত্যেকে সেটাই অভিযোগ। প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেকটাকে পলিটিক্যাল একটা আখড়া করে তোলা হয়েছে, রাজনীতির আখড়া, এবং সেখানে করার চেষ্টা হচ্ছে, খালি সাফল্যও পেয়েছে। 2 হচ্ছে আদালতে জমে থাকা মামলা, মামলার পর মামলা জমে আছে। 2023 সালের হিসেব হচ্ছে গিয়া ভারতের আদালতগুলোতে 4.9 কোটি মামলা ঝুলে রয়েছে। ন্যাশনাল জুডিশিয়াল ডাটা গ্রিড এই হিসেব দিচ্ছে। ন্যায় বিচারের এটা হাল, ফলে আইন কানুনের ওপরে মানুষের বিশ্বাস উবে যাচ্ছে। ধরো গুলি করো, সেই একটা দর্শন উঠে আসছে। বিচার বিভাগকে এরকম ভাবে ডিফাঙ্ক করে দাও, মানুষের বিশ্বাস উঠে যাবে, মানুষ বলবে ধরো গুলি করে দাও। 3, নির্বাচন কমিশনের স্বাধীনতা। গণতন্ত্রে নির্বাচন কমিশন একটা বিরাট ভূমিকা পালন করে। 2023 সালে সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচন কমিশনারদের নিয়োগের যে স্বচ্ছতা, সেটা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। আর বিরোধীরা লাগাতার নির্বাচনের সময় পক্ষপাতিত্বের লাগাতার অভিযোগ করে যাচ্ছে। আর বুড়ো আঙুল দেখিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনের দিনে প্রচারে নেমে পড়ছেন। 2019-2024 সালে সাধারণ নির্বাচনের সময় নির্বাচনের কমিশনের ভূমিকার একবার স্মরণ করুন, একবার মনে আনুন, মাথায় আনুন। সেদিন কি হচ্ছিল? গণতান্ত্রিক মানুষজন উদ্বেগে রয়েছে, সংশয়ে রয়েছে, কি হচ্ছে? 4, ক্ষমতার কেন্দ্রীকরণ, অসম্ভব সেন্ট্রালাইজেশন। আপনি এখনই দাঁড়িয়ে মোদী মন্ত্রিসভার 10 জন মন্ত্রীর নামই বলতে পারবেন না, অসম্ভব। একেবারে যারা আমরা কাজ করি, সাংবাদিকতা করি, জানতে হয়, না জানলে পেট চলে না, এরকম কিছু লোকজন খবর রাখেন। সাধারণ মানুষের কাছে মোদী মন্ত্রিসভার 10 জন মন্ত্রীর নাম নেই, জানা নেই। তার কারণ একজনই চালাচ্ছেন কি 2 জন চালাচ্ছেন। 2019 সালে অনুচ্ছেদ 370 বাতিল করা হলো, জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হলো, এখনো ফেরানো হলো না। ক্রমাগত বিরোধী রাজনৈতিক দল যে রাজ্যগুলো, সরকারগুলোকে চালাচ্ছে, তাদের দাবি দেওয়ার কানই দেবে না। ফেডারেলিজম এখন চুলোদ্দরে পাঠিয়ে দিয়েছে তারা। আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আছে সেটাই আজ বিপন্ন। পরের বিষয় হলো আমাদের নির্বাচন প্রচার পদ্ধতি, আর তার উপরে অর্থের প্রভাব। আপনার কাছে প্রচুর পয়সা থাকলে তবেই তো নির্বাচন লড়তে পারবেন, আর সেই প্রচুর পয়সা আসবে কোথা থেকে? যেখান থেকে আসবে তাদের স্বার্থ জুড়ে থাকে। তার সঙ্গে জুড়ে আছে ভয়ঙ্কর ক্রিমিনালাইজেশন, অপরাধীকরণ, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। 2019 সালে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর, তাদের তথ্য বলছে লোকসভায় নির্বাচিত
সাংসদ, যারা সংসদ সদস্য, 43% বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। জমির মামলা না, ফৌজদারি মামলা, ক্রিমিনাল অফেন্স। নির্বাচনী বন্ড 2018 থেকে 24 সালের মধ্যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য বলছে 16,518 কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে, যার মধ্যে বিজেপি পেয়ে গেছে 57% তহবিল। এর সঙ্গে ক্রনি ক্যাপিটাল আর কর্পোরেট গ্রুপের সম্পর্ক আছে, সেটা বলাই বাহুল্য। 4 নম্বর বিষয় হলো রাষ্ট্রপ্রধান, সরকারি দল, সরকারের তরফে লাগাতার ফেডারেলিজমের উপর হুমকি। প্রতিবার যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়, তখন বিরোধী রাজনৈতিক দলের সরকারকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়। তখন এই ক্ষয়ে যাওয়া ফেডারেলিজমের চেহারাটা বেরিয়ে পড়ে। দিল্লির নির্বাচিত সরকার, কেন্দ্র সরকারের প্রতিনিধি, লেফটেন্যান্ট গভর্নর বা রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মধ্যে টানাপোড়েন রোজকার ব্যাপার। এই প্রতিষ্ঠানগত সংঘর্ষ একটা সাংঘাতিক চেহারা নিয়েছে। তহবিল আটকে দেওয়া, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ুর মতন বিরোধী শাসিত রাজ্যগুলো জিএসটির টাকা আসছে না, মনরেগার টাকা আসছে না, কেন জানা নেই। আর এইসব করলেই সিবিআই, ইডি দৌড়ে আসছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিরোধীদের লক্ষ্য করে ব্যবহার করা হচ্ছে, এবং সেগুলো আজ মানুষের কাছে পরিষ্কার। 5 নম্বর বিষয় হলো চূড়ান্ত সামাজিক অর্থনৈতিক বৈষম্য। আয়ের বৈষম্য কতখানি অনেকবার বলেছি, তাও বলি। ওপরে 10% মানুষের কাছে আছে 50% সম্পদ, নিচের 50% মানুষের কাছে আছে 10% সম্পদ। এতে খারাপ কি হতে পারে? আর এক স্থিতিশীল দারিদ্র, একেবারে দারিদ্র রয়ে গেছে, তার মধ্যে আবার নতুন করে জড়ো হচ্ছে এবং বৈষম্য বাড়ছে। তার আবহে সমান রাজনৈতিক অংশগ্রহণ, মানে ইকুয়াল পলিটিক্যাল পাওয়ার পার্টিসিপেশন, তা হাস্যকর ব্যাপার হয়ে উঠেছে। এর উপরে আবার নতুন করে ডিজিটাল বিভাজন আসছে। এনএসএসও 2021-এর তথ্য বলছে গ্রামীণ পরিবারে শুধুমাত্র 34% মানুষজন ইন্টারনেট তাদের অ্যাক্সেস আছে। আয়ুষ্মান ভারত ইত্যাদি ঢাক পোটানো সমস্ত স্কিম তৈরি হচ্ছে, সেগুলোকে অর্থহীন করে তোলা হচ্ছে। এরপরে ছিল, আছে এবং আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, জাতিভিত্তিক বৈষম্য। নতুন নয়, বহু ইতিবাচক পদক্ষেপ শুরু থেকে সেই 47 থেকে নেওয়া হচ্ছে। তারপরেও দলিত এবং আদিবাসীরা প্রাতিষ্ঠানিক বঞ্চনার মুখোমুখি হচ্ছেন এখনো। 2022 সালের এনসিআরবি রিপোর্ট বলছে তফসিলি জাতিদের বিরুদ্ধে 50,900টা এবং তফসিলি জনজাতির বিরুদ্ধে 8,802 খানার অপরাধ রেকর্ড করা হয়েছে। রেকর্ড যা হয়নি সেগুলো বাদই দিন। তার মানে ওই সমস্ত ইতিবাচক পদক্ষেপে কোথাও তো গলদ আছে। 6 নম্বর বিষয় হলো মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যম। এই নিয়ে কথা বলা বৃথা। মানুষের কাছে গণমাধ্যমের চেহারা পাড়ার লেড়ি কুত্তার চেয়ে বেশি কিছু নয়, এবং সেটা এখন পরিষ্কার। সন্ধে হলেই তারা নেমে পড়ছেন মুখে পাউডার লাগিয়ে। 2023 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত 180টা দেশের মধ্যে 161তে নেমে গেছে। ছিল রাষ্ট্রদ্রোহ আইন, এখন তাকে আরো বিস্তৃত করা হয়েছে। 2014 থেকে 2022 সালের মধ্যে 396 খানা রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। তারপরে ডেটাই নেই, ডেটাই বার করছেন না, তথ্যই নেই। গুচ্ছ গুচ্ছ বিভাগের তথ্য লুকিয়ে ফেলা হয়েছে, বার করা হচ্ছে না, আমাদের কাছে নেই। জনগণনা হচ্ছে না, জাতিগত জনগণনা বাদই দিলাম। ওমর খালিদের মতো অ্যাক্টিভিস্ট 4 বছর হয়ে গেল এখনো জেলে আছেন। বাইরে আছেন ধর্ষক আশারাম বাপু। ইন্টারনেট শাটডাউন 2022 সালে 84টা ইন্টারনেট শাটডাউন হয়েছে, এবং এই ব্যাপারে ভারত বিশ্বের শীর্ষস্থানে। কেবল জম্মু কাশ্মীর না, সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন মতকে দমন করার এই অস্ত্র লাগাম ছাড়াভাবে ব্যবহার হচ্ছে। তার এক অভূতপূর্ব দুর্নীতি, গুজরাটি বেনিয়াদের পৃষ্ঠপোষকতা চোখের সামনে। এক লুটতরাজ চলছে, প্রধানমন্ত্রী নিজে তাদের নিয়ে ঘুরছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পছন্দের সবকিছু। বদলে তারা মিডিয়া সাম্রাজ্য কিনে নিয়ে সরকারের পাশে দাঁড়িয়ে আছেন। রেকর্ড বেকারত্ব, ভারতের জিডিপি বৃদ্ধির পরেও, চতুর্থ বৃহত্তম অর্থ ব্যবস্থা হয়ে ওঠার দাবির পরেও
বিশ্বগুরু হয়ে ওঠার বাওয়ালের পরেও সিএমআইআই বলছে বেকারত্ব 2023 সালের এপ্রিল মাসে 8.11% গিয়ে পৌঁছেছে। 24-এ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর অক্সফ্যাম রিপোর্ট 2023 বলছে কোটিপতিদের সম্পদ মহামারীর সময় কেবল 121% বেড়েছিল। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অস্বাভাবিক মেরুকরণ, প্রতিষ্ঠানগত ক্ষয়, বৈষম্যের ফলে লাগাতার টিকে থাকার লড়াই চালাচ্ছে। অস্তিত্বগত হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে। ফেডারেলিজমকে শক্তিশালী করতে হবে, যুক্তরাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে হবে, সমস্ত কটা রাজ্যের প্রভিন্সে তাদের ক্ষমতা বাড়াতে হবে, বিচার বিভাগীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে, নির্বাচনে অর্থের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সেগুলোকে বাঁচানো যাবে না। বি.আর. আম্বেদকর সতর্ক করেছিলেন, বলেছিলেন যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলো সমাধান না করা পর্যন্ত ভারতের গণতন্ত্র একটা উপরি আবরণ হিসেবে থেকে যাবে, একটা সারফেস লেয়ার হিসেবে থেকে যাবে। 140 কোটি মানুষের দেশে গণতন্ত্র তাই এখনো কেবল লাউয়ের খোসা হয়েই থেকে গেছে। সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মোদিজি নির্বাচনের দিনে সকাল থেকে টানা 3-4 ঘন্টা প্রচার করে যেতে পারেন। এবং সেই জন্যই বলছি, ওনার গলা জলে দাঁড়িয়ে আরতি আসলে ধর্ম নয়, পুণ্য নয়, আধ্যাত্মিকতা নয়, 100% রাজনীতি। ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।